ঋতুজাকে মারতে নতুন করে চক্রান্ত সাজালো অভিজ্ঞান দত্ত ও মুক্তি। আশ্রমে জোকার সেজে ঋতুজার শরীরে বিষ ইনজেক্ট করে দিল সেনাপতি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাসকে নিয়ে বিহান বের হলে তখন কম্পাস বলতে থাকে, এখন আমাদের এভাবে বাড়ি থেকে বের হওয়াটা ঠিক হচ্ছে না। কারণ কারণ আমার কেমন যেন ভয় ভয় লাগছে। মনে হচ্ছে কোন দিক থেকে কখন মার উপরে আক্রমণ হয়, কখন মাকে কে বিপদে ফেলতে পারে। আমার এসব ভেবে কেমন যেন ভয় ভয় লাগছে। আপনি এই সময় কেন এভাবে ঘুরতে বেরোলেন বলুন তো? তখনই বিহান বলতে থাকে, কম্পাস তুমি এতটা নেগেটিভ ভাবো কেন বলো তো? সত্যি আমারও মায়ের জন্য অনেক চিন্তা হচ্ছে। তাই বলে কতদিন তোমার কাছে আসিনি, তোমার সঙ্গে থাকিনি, তোমাকে নিয়ে একটু কি আমি বেরোতে পারবো না? তখন কম্পাস বলতে থাকে, আপনার দেখছি মাকে নিয়ে কোনো চিন্তাই নেই। তখন এ কথা শুনে বিহান বলতে থাকে, এসব কি বলছো তুমি? আমার মা নাকি তোমার মা বলো তো? আমার মায়ের জন্য আমার চিন্তা নেই? আমার আমার অনেক চিন্তা আছে, কিন্তু আমি কি করব বলো? তোমাকে আমি দূরে দূরে রাখতে পারছি না। তখনই দেখা যায় কম্পাসকে সঙ্গে নিয়ে গাড়ি থেকে নামে বিহান নেমে বলতে থাকে, এখানে এখানে আমরা দুজনে মিলে চা খাবো, একটু মজা করব, আড্ডা দিব, তারপরে কোথায় যাব সেটা ডিসিশন নেওয়া হবে। এরপরে কম্পাস বলতে থাকে, চা খাওয়া শেষ হলেই আমরা বাড়ি ফিরে যাব, আর কোথাও যাব না। কারণ আমার খুব টেনশন হচ্ছে। মনে হচ্ছে কখন যেন মাকে কোন দিক থেকে অ্যাটাক করা হয়। মাকে একা রাখাটা আমাদের জন্য ঠিক হচ্ছে না। আমি তো মায়ের কাছে থাকতে পারছি না। আপনাকে মায়ের পাশে পাশে থাকতে হবে। আপনাকে মায়ের সেফটির জন্য সকল কিছু করতে হবে। আর কোনো ঝামেলা হলে আমাকে সঙ্গে সঙ্গে জানাতে হবে। কি পারবেন না? তখন বিহান বলতে থাকে, অবশ্যই পারবো, কেন পারবো না। কম্পাস তুমি আমাকে কি মনে করো, আমি কি অষ্টরম্ভা বলো তো? তখনই কম্পাসকে খাইয়ে দিতে থাকে বিহান বলতে থাকে, দেখো এটা অনেক মজা লাগছে না? তখনই কম্পাস বলতে থাকে, হ্যাঁ অনেক মজা লাগছে। তার থেকেও বেশি ভালো লাগছে আপনি আমাকে খাইয়ে দিচ্ছেন। তখন এ কথা শুনে বিহান হাসতে থাকে। এরপরে কম্পাস ও বিহানকে খাইয়ে দিতে থাকলে তখন বিহান খেতে থাকে আর বলতে থাকে, সত্যি কম্পাস অনেক মজা লাগছে। এরপরে কম্পাস বলতে থাকে, আচ্ছা এবার আমরা যেতে পারি, চলুন চলে যাই। আমার আর ভালো লাগছে না। মনে হচ্ছে মাকে কখন কোন দিক থেকে বিপদ ঘিরে ধরে আমি বুঝতে পারছি না। আমার মোটেও আর এসব ভালো লাগছে না। তখনই বিহান বলতে থাকে, হ্যাঁ আমাদের যেতে হবে। সত্যি কম্পাস আমার কেমন যেন লাগছে। ঠিক তখনই বিহান বিষম খেলে তখন কম্পাস বিহানকে জল খাইয়ে দিতে থাকে আর বলতে থাকে যে, আপনিও না সবসময় শুধু তাড়াহুড়ো করেন। এভাবে কি কেউ তাড়াহুড়ো করে বলেন? এরকম করে তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। চুপচাপ আস্তে আস্তে খাওয়া শেষ করুন, তারপরেই আমরা যাব। এতক্ষণ যেহেতু দেরি হয়ে গেছে, আর 5 মিনিট দেরি করলে কোনো সমস্যা হবে না। তখন বিহান বলতে থাকে, হ্যাঁ একদম ঠিক বলেছো। এরপরে দেখা যায় দুজনে প্রেম করতে শুরু করে। তখনই কম্পাস বিহানের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলতে থাকে, আপনি সত্যি অনেক রোমান্টিক হয়েছেন। আগে তো ছিলেন আনরোমান্টিক। সবসময় শুধু ঝগড়াঝাটি। আমার আর এসব ভালোই লাগতো না। তখনই বিহান বলতে থাকে, তুমিও তো কম দাওনি তাই না? তুমিও তো সবসময় আমাকে রাগানোর জন্যই কথা না কথা বলেছো। এতে তো আমার কোনো দোষ নেই। তখন এই কথা শুনে বিহানের কথা শুনে দেখা যায় কম্পাস বলতে থাকে, হ্যাঁ তাই তো, আপনার তো কোনো দোষ নেই। আপনি তো দুধে ধোয়া তুলসী পাতা। তখন এই বলে দুজনেই হাসতে থাকে। এরপরে বিহানকে নিজের হাতে জল খাইয়ে দেয় কম্পাস। বলতে থাকে, জলটা খেয়ে নিন, তারপরে দেখি কি করা যায়। আর মাকে একটু ফোন করবেন, দেখি মা কি করছে, মায়ের কোনো বিপদ হলো কিনা। আমার মনটা কেমন যেন খচখচ করছে। তখন বিহান বলতে থাকে, আমার মনের কথা বলে দিয়েছো, একদম একদম আমার মনের কথা বলেছো। আমারও ইচ্ছে করছিল যে বাড়িতে একটা ফোন করি, মাকে বলি যে মা কোথায়, কি করছে। মায়ের যদি কোনো বিপদ হয়, জানা তো চায় না। তুমি এ কথা বলার পরে আমার কেমন যেন ভয় ভয় লাগছে। এরপরে কম্পাস বলতে থাকে, আচ্ছা একটা কথা বলবো? তখনই বিহান বলতে থাকে, হ্যাঁ বলো, কি বলবে? তখনই কম্পাস বলে ওঠে, আচ্ছা আপনি যে আমাকে কি বলবেন বলেছিলেন? আপনি তো বারবার বলছিলেন আপনি কি যেন আমাকে বলতে চান, সেগুলো কখন বলবেন বলুন? তখন এই কথা শুনে বিহান হাসতে থাকে আর বলতে থাকে, কোন কথার কথা বলছো তুমি? আমি তো তোমাকে কোনো কথা বলতে চাইনি। এদিকে দেখা যায় অভিজ্ঞান দত্ত মুক্তিকে ফোন করে আর বলতে থাকে, মুক্তি এদিকে কিন্তু চৌধুরী বাবু কিন্তু এসে পড়েছে। মিস্টার চৌধুরী এসে পড়েছে, কিন্তু কলকাতায় ঢুকে পড়েছে। আর এরপরে উনি জানতে চাইছে আমাদের নেক্সট প্ল্যানটা কি। উনি কিন্তু চাইছে যে আমরা সবকিছু নিজেরাই করে ফেলি, কোনোভাবেই কেউ যেন ক্ষণাক্ষণেও টের না পায়। তখনই দেখা যায়
মুক্তি বলতে থাকে, হ্যাঁ আপনি একদম চিন্তা করবেন না, প্ল্যান একদম মোটামুটি রেডি। আমি প্ল্যানটা করেছি, ওই যে অনাথ আশ্রম আছে না, যেখানে ঋতুজা প্রত্যেক বছরে যায় এই দিনটাতে, সেই অনাথ আশ্রমেই প্ল্যানটা করেছি। ওখানেই ঠিক তখনই কাজটা আমরা সারবো। তখন এই কথা শুনে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, সাবধানে করবেন, কেউ যেন কোনোভাবে ঘুণাক্ষরেও টের না পায়, কেউ যেন বুঝতে না পারে যে এটা এটা আমরা আমরা করেছি, একদম সাবধানে করবেন। তখনই মুক্তি বলতে থাকে, ওরা কিচ্ছু বুঝতে পারবে না, কারণ যে একটু বোঝার সম্ভাবনা ছিল সেই তো নাই, তাকে তো আমরা সরিয়ে দিয়েছি। তখন অভিজ্ঞান দত্ত হাসতে থাকে আর বলতে থাকে, শুনুন, একটা কথা মাথায় রাখবেন, আপনারা যাই করুন না কেন এসবের মধ্যে আমার নাতনি মোনালিসাকে টানবেন না। আসলে আসলে ও অনেক ট্রমাটাইজ হয়ে আছে। কম্পাসের মৃত্যুটা ও ঠিকভাবে নিতে পারেনি। যখন যখন সবার সামনে আছে তখন একটু মোটামুটি ঠিক আছে, কিন্তু কিন্তু যখন কেউ না থাকে, একা থাকলে কেমন যেন অন্যমনস্ক হয়ে পাগলামো করে, আর সেগুলো সেগুলো কিন্তু আমার মোটেও ভালো লাগে না। তাই এবার যা করবেন আপনারা মা ছেলে দুজনে মিলেই করবেন, এসবের মধ্যে মোনালিসাকে কিন্তু টানবেন না। এদিকে দেখা যায় বিহান বলতে থাকে, কই আমি তো তোমাকে কিছু বলতে চাইনি, কি বলবো তোমাকে, আমি কিছু বলতে চাইনি। এরপরে কম্পাস বলতে থাকে, আচ্ছা আপনি আপনি একবার বাড়িতে ফোন করুন না, দেখি দেখি মা কি করছে, মায়ের কি কি হচ্ছে। এদিকে দেখা যায় ঋতুজা আশ্রমে যাওয়ার জন্য রেডি হয়ে যায়, আর বাচ্চাদের জন্য সকল গিফট গাড়িতে উঠিয়ে নিয়ে উঠতে যাবে, ঠিক তখনই রশ্মিকা ও রুদ্র বারবার বাধা দিতে থাকে। আর রশ্মিকা বলতে থাকে, প্লিজ জেম্মা, জেঠুমনি অনেক রাগ করবে, তুমি তুমি একবার একবার আমাদের কথাটা শোনো, এভাবে এভাবে একা যেও না, তুমি তো বুঝতেই পারছো আমাদের শত্রুর অভাব নেই। তখন এই কথা শুনে রুদ্র বলতে থাকে, হ্যাঁ মা, তুমি তুমি যেহেতু যেতে চাইছো আমি তোমার সঙ্গে যাই। তখনই ঋতুজা বলতে থাকে, তোমরা এতটা আমাকে নিয়ে টেনশন করছো কেন, একদম একদম টেনশন করবে না, আমাকে নিয়ে এতটা চিন্তার কিছু হয়নি। আর রুদ্র, তুমি কেন বলছো এরকম করে, আমি তো প্রতি বছরই ওখানে যাই, ওখানে গেলে আমার কোনো সমস্যা হবে না, বরং আমার মনটা আরো ভালো থাকবে। তখন রুদ্র বলতে থাকে, মা তুমি তো জানো যে আমরা আমরা কেন এই কথাগুলো বলছি, কটা দিন আগে কম্পাসকে এভাবে এভাবে বিস্ফোরণ করে মেরে ফেলা হলো, আর সেগুলো তাদেরকে কিন্তু এখনো আমরা আমরা ধরতে পারিনি, পুলিশ কিন্তু এখনো তাদেরকে ধরতে পারেনি, যে যারা এই কাজটা করেছে, এই জঘন্য কাজটার সঙ্গে যারা যুক্ত তাদের সঙ্গে কিন্তু আমরা এখনো পরিচিত হইনি। তার কারণে বাবা চাইছে না যে তুমি তুমি কিংবা বিহান বাহিরে যাও, তোমাদের উপরেও কিন্তু টার্গেট হতে পারে। এরপরে এ কথা শুনে ঋতুজা বলতে থাকে, তোরা তোরা একদম চিন্তা করিস না, আমি ফিরে আসবো, আমাকে আমাকে কেউ ছড়াতে পারবে না, আমি তোদের জীবন থেকে কোথাও হারিয়ে যাব না, আমি অবশ্যই ফিরে আসবো। কিন্তু ওখানে না গেলে ওখানকার বাচ্চাগুলো আমার পথ চেয়ে বসে আছে, ওরা সবাই ভাবছে যে আমি আমি হয়তো বা আসছি, কিন্তু আমি যদি না যাই তবে ওদের ওদের সকল আশা আকাঙ্ক্ষা সবটাই নষ্ট হয়ে যাবে। ওরা তো ভেবেই বসে আছে যে আমি ওখানে ওখানে আছি, আমি আমি ওখানে যাচ্ছি, ওদের জন্য গিফট নিয়ে যাচ্ছি। আমি যদি এখন না যাই ওরা ভাববে যে এবার হয়তো বা আমি আমি কেন গেলাম না, ওদেরকে কেন এবার ভালোবাসলাম না। জানিস, ওই বাচ্চাগুলো বাবা মা ছাড়া অনাথ আশ্রমে বড় হয়, ওদেরকে ওদেরকে যদি কেউ ভালোবাসা দেয় তাকেই ওরা আঁকড়ে ধরে বাঁচতে চায়, তাকে ওরা অনেক ভালোবাসে। কতটা ভালোবাসা দেয় সেটা আমি জানি, আমি গেলে সব বাচ্চারা আমাকে ঘেরাও করে ধরে, আমাকে জড়িয়ে ধরে, সেই মুহূর্তটা আমি কিছুতেই ভুলতে পারি না। আর আমি যদি না যাই কম্পাসও অনেক রাগ করবে। এরপরে দেখা যায় এই বলে রশ্মিকার থেকে বিদায় নিয়ে রুদ্রকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ে ঋতুজা। এরপরে দেখা যায় এদিকে কম্পাসের কথায় বিহান রশ্মিকাকে ফোন করলে রশ্মিকা ফোনটা রিসিভ করেই বলতে থাকে, কি ব্যাপার ছোটদা ভাই, কি হয়েছে? তখন বিহান বলতে থাকে, রশ্মিকা, ওদিকে সবকিছু ঠিক আছে? আসলে আমি তাড়াহুড়ো করে বেরিয়ে এলাম, তো তাই ফোন করলাম যে কোনো কিছু গন্ডগোল হলো কিনা, বাড়িতে সবকিছু ঠিকঠাক আছে কিনা। ঠিক তখনই রশ্মিকা বলতে থাকে, আর ঠিকঠাক কি করে ঠিকঠাক থাকবে বলতো, এভাবে এভাবে যদি যে যার যার মতো জেদ বজায় রাখে তবে কি আর ঠিকঠাক থাকে বল? তখনই এ কথা শুনে বিহান বলতে থাকে, কেন, কি হয়েছে? তখনই দেখা যায় এ কথা শুনে রশ্মিকা বলতে থাকে, আসলে আসলে জেম্মাকে জেঠুমনি বারবার বলেছে যে কোনোভাবে যেন বাড়ি থেকে বের না হয়, তুইও বাড়ি থেকে বেরিয়ে গেলি, জেম্মাও বেরোলো, এতে জেঠুমনি অনেক রাগ করেছে, কারণ কারণ চারপাশে যা হচ্ছে আমাদের পরিবারের উপরই তো শত্রুর অভাব নেই, তাই না? তার কারণেই জেঠুমনি চাচ্ছিল যে তোরা কেউ যেন বাইরে না যাস, আর জেঠিমনি কারো কথা না শুনেই বাইরে বেরিয়ে গেল। আর এদিকে জেম্মাও আশ্রমের কথা বলে সে বাড়ি থেকে বেরিয়ে গেল। তখন এ কথা শুনে অবাক হয়ে যায় বিহান বলতে থাকে, তুই চিন্তা করিস না, আমি আমি চলে যাচ্ছি, আমিও আশ্রমে যাচ্ছি, মাকে নিয়ে বাড়ি ফিরবো। তখন রশ্মিকা বলতে থাকে,
তুই একা যাবি? তখনই তখনই বিহান বলতে থাকে, না, আমার সঙ্গে ত্রিলোচন টিকে আছে, তুই চিন্তা করিস না, আমি আমি ওদেরকে নিয়ে সবাইকে নিয়ে বাড়ি ফিরছি। এ বলে ফোনটা কেটে দেয় বিহান। বিহান ফোন কেটে কম্পাসকে বলতে থাকে, কম্পাস, জলদি গাড়িতে উঠে বসো। এরপরে দেখা যায় দুজনে গাড়িতে উঠে বসে। এদিকে এদিকে দেখা যায় ঋতুজা আশ্রমে চলে এলে আশ্রমের সবাই ঋতুজাকে সম্বর্ধনা জানানোর জন্য গোল হয়ে ঘিরে করে ধরে। এরপরে দেখা যায় ঋতুজার হাতে ফুল দিয়ে ঋতুজাকে সম্বর্ধনা জানায় আশ্রমের টিচাররা। এরপরে দেখা যায় রুদ্রকে রুদ্রকে সবাই বলতে থাকে, কি ব্যাপার রুদ্র বাবা, তুমি ভালো আছো? তখন রুদ্র বলতে থাকে, হ্যাঁ মাস্টার মশাই, আমি অনেক ভালো আছি, আপনারা ভালো আছেন তো? তখন তখন মাস্টার মশাই বলতে থাকে, হ্যাঁ, আমরা আমরা অনেক ভালো আছি। তোমার মা যদি আমাদের জন্য এত কিছু না করতো তবে আমরা কি করে ভালো থাকতাম বলো? তোমার মা যে আমাদের জন্য স্বয়ং দেবী গো। তখন এ কথা শুনে দেখা যায় ঋতুজা বলতে থাকে, প্লিজ আপনি এভাবে বলবেন না, আপনি এভাবে কেন বলছেন? এখানে এখানে আমি না আসলে এই বছরের এই একটা দিনই তো আমি এখানে আসি। আমার যতটা সময় আমি নষ্ট করি, এই বছরের একটা দিন আমি সময়টা নষ্ট করি না, নষ্ট না করে আমি এখানকার বাচ্চাদের সঙ্গে দেখা করতে আসি। আমার যে কি ভালো লাগে আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। ঋতুজা ভিতরে গিয়ে দেখতে পায় যে ছোট ছোট বাচ্চারা ড্রয়িং করছে। এরপরে মাস্টার মশাই বলতে থাকে, এটা এটা হচ্ছে ওদের ওদের ড্রয়িং প্রতিযোগিতা। ওরা ওরা যে যার মতো ড্রয়িং করবে সেগুলো নিয়ে প্রতিযোগিতা হবে। তাই দেখুন ওরা কত সুন্দর করে মজা করে ড্রয়িং করছে। তখন এটা দেখে ঋতুজা অনেক খুশি হয়ে যায় আর বলতে থাকে, তোমরা অনেক বড় হও, এভাবে সুন্দর করে ড্রয়িং করো, এভাবে নিজেদের জীবনটাও সুন্দর করে সাজিয়ে নাও, ঠিক যেভাবে যে ছবিটা সাজাচ্ছ। তখন তখন দেখা যায় ঋতুজা মনে মনে বলতে থাকে, আর কেউ না জানুক, আমি তো জানি যে আমি কেন এখানে প্রত্যেক বছর আসি। আমার যে এখানে একটা অতীত জড়িয়ে আছে সেটাও তো আমি ভুলতে পারি না। এরপরে দেখা যায় রুদ্র বাচ্চাগুলোর সঙ্গে বসে খুনসুটি করতে থাকে। এরপরে ঋতুজা বলতে থাকে, একটা তো সাংস্কৃতিক অনুষ্ঠানে হওয়ার কথা ছিল, সেগুলো কি হচ্ছে? এদিকে দেখা যায় সেনাপতি জোকার সেজে আশ্রমে ঢুকে পড়েছে, আর জোকার সেজে আড়াল থেকে ঋতুজাকে টার্গেট করতে থাকে আর বলতে থাকে, ঋতুজা চৌধুরী, আজকে তোমার শেষ দিন, অনেক অনেক সহ্য করেছি, আর নয়, অনেক অনেক অপমানিত হয়েছি, আর নয়, আমার মাকেও তোমরা কম অপমানিত করোনি। এদিকে কম্পাস বিহানকে বলতে থাকে, একটু তাড়াতাড়ি করুন না, তাড়াতাড়ি করুন, ওদিকে কি হচ্ছে কে জানে, মারা পৌঁছে গেছে কিনা। এরপরে বিহান বলতে থাকে, তুমি তোমার দাড়ি গোঁফ গুলো লাগিয়ে নাও কম্পাস, তুমি হয়তো ভুলে গেছো যে তুমি এখনো কম্পাস সেজেই আছো, এখনো ত্রিলোচন টিকে সাজনি। তখনই কম্পাস বিহানের কথা শুনে নিজের ব্যাগ বের করে সবকিছু রেডি করতে থাকে, নিজেকে ত্রিলোচনটিকে সাজাতে থাকে। এরপরে দেখা যায় এদিকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আর এদিকে কম্পাসকে বিহান বলছে যে, কম্পাস, তুমি একদম চিন্তা করবে না, আমরা মাকে অবশ্যই বাঁচিয়ে নেব, মাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আর এদিকে দেখা যায় এর সবাই মিলে নাচ গান করছে ঋতুজাকে ঘিরে। তখন তখন বাচ্চাদের সঙ্গে আছে সেনাপতি। সেনাপতি জোকার সেজে থাকায় কেউ চিনতে না পারায় সেনাপতি ঋতুজার কাছে গিয়ে একটি সিরিঞ্জ বের করে ঋতুজার ঘাড়ে মেরে দেয়। এটা দেখে চিৎকার করে ওঠে ঋতুজা। ঠিক তখনই সেখান থেকে চিৎকার করে ঋতুজাকে ধরে ফেলে রুদ্র বলতে থাকে, মা, তোমার কি হলো? আর ওই লোকটাকে ধরুন, ওই লোকটাকে আপনারা প্লিজ ধরুন, ওই লোকটাকে কোনোভাবে বেরোতে দেবেন না। মা, তোমার কিচ্ছু হবে না, আমরা তোমাকে এক্ষুনি বাঁচাবো।